আজ আমরা দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের কারক ও অকারক সম্পর্ক অধ্যায়টি থেকে আলোচনা করব। আমাদের উচ্চারিত প্রতিটি বাক্যেই একটি ক্রিয়া থাকে। ক্রিয়াপদ ও অব্যয় ছাড়া বাক্যের অন্যান্য পদগুলিকে আমরা নামপদ হিসেবে ধরি। বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে প্রত্যক্ষ সম্পর্ক তাকেই বলে কারক। কারক শব্দটির ব্যুৎপত্তিগত বিশ্লেষণ করলে আমরা পাব ক্রি যোগ ন। শব্দটি তৎসম বা সংস্কৃত। ইংরেজি প্রতিশব্দ হল কেস। কারকের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে আছে বিভক্তি। সাধারণভাবে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দ ও ধাতুর পর যুক্ত হয়ে যথাক্রমে নামপদ ও ক্রিয়াপদ গঠন করে তাকেই বলা হয় বিভক্তি। বিভক্তি শব্দটিকে যদি আমরা ব্যুৎপত্তিগতভাবে বিশ্লেষণ করি বা প্রত্যয়গতভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা পাব বি পূর্বক ভজ যোগ তি। শব্দটির সাধারণ অর্থ হল বিভক্তি শব্দটির সাধারণ অর্থ হল বিভাজন বা বণ্টন। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কযুক্ত নামপদগুলিকে বিশ্লেষণ করলে আমরা যেসব বিভক্তি পাই সেগুলি হলো কারক বিভক্তি। তাহলে মূল বিভক্তি এবং কারক বিভক্তির মধ্যে একটু হলেও তফাৎ আছে। যেমন আমরা যদি একটি বাক্য বলি বুলবুলিতে ধান খেয়েছে, কে খেয়েছে? বুলবুলিতে। তাহলে মূল শব্দ বুলবুলি এর সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে, কর্তৃ সম্পর্ক রয়েছে, এটি একটি কর্তৃকারক পদ। আর এখানে একে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো বুলবুলি যোগ তে। তাহলে তে এই ধ্বনিগুচ্ছটি এই মূল বুলবুলি শব্দটির সঙ্গে যুক্ত হয়েছে। এই তে বিভক্তিটি হলো একটি কারক বিভক্তি। কারক বিভক্তি ছাড়াও আরও একটি বিষয় রয়েছে যা কারকের সঙ্গে যুক্ত, সেটি হচ্ছে নির্দেশক। বাংলা ভাষায় এমন অনেক শব্দ বা শব্দাংশ আছে যেগুলি বিশেষ্য, বিশেষণ কিংবা সংখ্যাবাচক বিশেষণের পর যুক্ত হয়ে সেই বিশেষ্য বা বিশেষণকে খুব নির্দিষ্টভাবে নির্দেশ করে। এইগুলিকেই আমরা বলি নির্দেশক চিহ্ন বা সংকেত। যেমন টি, টা, টুকু, খানা, খানি, গাছি ইত্যাদি। বিভিন্ন অর্থে এই নির্দেশকগুলি ব্যবহৃত হয়। যেমন সম্মান, আদর, স্নেহ প্রভৃতি ভাব প্রকাশ করতে আমরা টি শব্দটিকে ব্যবহার করি বা টি নির্দেশকটিকে ব্যবহার করি। যেমন যদি আমরা বলি ক্লাসের নতুন ছেলেটি খুব মেধাবী, ছেলেটি বলার সাথে সাথে আমরা তার প্রতি স্নেহ প্রকাশ করছি। কিন্তু যদি আমরা বলি ছেলেটা চুরি করেছে, তাহলে আমরা আর টি বললাম না, বললাম টা। এক্ষেত্রে কিন্তু ছেলেটা বললাম। এখানে অবজ্ঞা বা তুচ্ছ অর্থে টা এই নির্দেশকটি ব্যবহার করলাম। অনেক সময় সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে টা বা টি যে কোনো একটি যুক্ত হয়। কখনো বলি একটা কলম দাও, কখনো বলি একটি বই দাও। এর মধ্যে খুব একটা অর্থ পার্থক্য বোঝায় না। খুব কম পরিমাণ বা অল্প বোঝাতে কিংবা আদর এই অর্থে আমরা টু, টুকু, টুকুন এরকম শব্দ ব্যবহার করি বা নির্দেশক ব্যবহার করি। যেমন একটু অপেক্ষা করো, এখানে কম পরিমাণ বোঝাচ্ছে। এতটুকুন ছেলের কি বুদ্ধি, তাহলে টুকুন এই নির্দেশকের দ্বারা আমরা আদর বোঝাচ্ছি। আবার নিঃসঙ্গতা, আদর, অবজ্ঞা, তুচ্ছতা, আয়তন ইত্যাদি বোঝাচ্ছি। যেমন বোঝাচ্ছি আমরা খান, খানা, খানি এই ধরনের নির্দেশকের দ্বারা। যেমন আমরা মা দুর্গার 10খানা হাত বলছি, সেখানে 10খানা। মা দুর্গা আমাদের ঘরের মেয়ে, তার প্রতি আদর বা ভালোবাসার জন্য 10খানা হাত। হ্যাঁ, আবার যদি বলি অবসন্ন দেহখানি পড়ে পথের ধুলায়, দেহখানি, দেহখানি এক্ষেত্রে নিঃসঙ্গতা অর্থে কিন্তু এই নির্দেশকটি যুক্ত হয়েছে। আবার সরু, লম্বা, তুচ্ছ, আদর ইত্যাদি অর্থে আমরা গাছ, গাছা, গাছি এই ধরনের নির্দেশক ব্যবহার করি। যেমন লাঠি গাছ কাঁধে তুলে নিল, বুড়ির মাথায় অল্প কগাছা সাদা চুল রয়েছে, মেয়েটির হাতে চুড়ি গাছি বেশ মানিয়েছে ইত্যাদি। আবার অনুসর্গ বিভক্তি নির্দেশক ছাড়া আরও একটি বিষয় রয়েছে যেটা কারকের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটি হচ্ছে অনুসর্গ। অনুসর্গ শব্দটিকে যদি আমরা দেখি, তার মানে অনু মানে হচ্ছে পশ্চাৎ। হ্যাঁ, এখানে মানে শব্দের পরে এর অবস্থান আমরা বুঝে নিতে পারি। যেসব অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে শব্দ বিভক্তির মতো কাজ করে তাকেই আমরা অনুসর্গ বলি। যেমন গাছ থেকে নেমে এসো, গাছ থেকে, গাছে এই শব্দটির পরে থেকে এই অনুসর্গটি বসে আমাদের অপাদান সম্পর্ক গাছ শব্দটির পরিষ্কার করলো। তাহলে থেকে অনুসর্গটির দ্বারা গাছ শব্দটির অপাদান সম্পর্ক পরিস্ফুট হলো। তাহলে থেকে হচ্ছে একটি অনুসর্গ।
এই অনুসর্গটি শব্দের পরে বসছে, তাই সেটি অনুসর্গ, অনু বা পশ্চাৎ। আমরা অনুসর্গের কয়েকটা বৈশিষ্ট্য মনে রাখব এবং এক্ষেত্রে আমাদের এখান থেকে ছোট প্রশ্ন কিন্তু করতে হবে। সেক্ষেত্রে বাংলা বাক্যের প্রয়োগের দিক থেকে অনুসর্গের কয়েকটা বৈশিষ্ট্য আমরা পাই। যেমন প্রথম হচ্ছে যে আমি একটু আগেই বললাম যে এর নামের মধ্যেই নিহিত আছে অনু, মানে পশ্চাৎ, অর্থাৎ যে শব্দটির সঙ্গে ক্রিয়ার সম্পর্ক অনুসর্গটি ঠিক তার পরে বসে। যেমন আমরা একটু আগে বললাম গাছ থেকে নেমে এসো, তেমনি আরেকটি বাক্য বলতে পারি কানু বিনা গীত নাই। হ্যাঁ, তাহলে বিনা থেকে এগুলি হচ্ছে অনুসর্গ। তবে কখনো কখনো ব্যতিক্রম, যদিও এটা কবিতায় ছন্দের প্রয়োজনে বা গদ্যের ক্ষেত্রে বিশেষ কোনো কারণে আমরা এই শব্দটিকে আগে, মানে অনুসর্গকে আগেও ব্যবহার করি। যেমন বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সারা বেলা, এক্ষেত্রে বিনা একটি অনুসর্গ, কিন্তু কাজের এই শব্দটির আগে এখানে বসলো, কিন্তু এই রকম ব্যবহার অত্যন্ত কম। 2 নম্বর বৈশিষ্ট্য বা দ্বিতীয় বৈশিষ্ট্য অনুসর্গের হলো যে এটি একটি পৃথক শব্দ, এটা শব্দের সঙ্গে মিশে যায় না। বিভক্তি যেমন শব্দের সঙ্গে মিশে যায়, কিন্তু অনুসর্গ শব্দের সঙ্গে মিশে যায় না। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে অনুসর্গের পূর্ববর্তী নামপদটি কখনো বিভক্তিযুক্ত হতে পারে, আবার কখনো কখনো বিভক্তিযুক্ত হয় না। যেমন যদি আমরা প্রথম যে বাক্যটি বললাম গাছ থেকে নেমে এসো, গাছ এই শব্দের সঙ্গে কোনো বিভক্তিযুক্ত নেই। কিন্তু যদি আমরা বলি ভূতের মতন চেহারা, যেমন নির্বোধ অতি ঘোর, কার মতন চেহারা? ভূতের মতন, তাহলে এখানে মতন হচ্ছে একটি অনুসর্গ, আর এখানে ভূতের এই নামপদটির সঙ্গে এর বিভক্তি যুক্ত আছে। তাহলে অনুসর্গের পূর্ববর্তী নামপদে বিভক্তি যুক্ত হতেও পারে, আবার নাও হতে পারে। চতুর্থ ও সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ্য বা সর্বনামের ঠিক পরে অনুসর্গটি বসে, সেই আগের বিশেষ্য বা সর্বনাম পদটির সঙ্গে কারক সম্পর্ক প্রকাশ পায়। অনুসর্গকে আমরা দুভাবে শ্রেণীবিভাগ করতে পারি, একটা হচ্ছে উৎসগত আর একটি হচ্ছে গঠনগত। উৎসগতভাবে আমরা 3 ভাগে ভাগ করি, একটা হচ্ছে তৎসম অনুসর্গ, 2 নম্বর হচ্ছে তদ্ভব অনুসর্গ, 3 নম্বর হচ্ছে বিদেশি অনুসর্গ। তৎসম অনুসর্গ মানে সংস্কৃত অনুসর্গ, যেমন দ্বারা, কর্তৃক, অপেক্ষা, নিকটে, সম্মুখে, পশ্চাতে ইত্যাদি। তদ্ভব মানে সংস্কৃত থেকে সৃষ্ট, আগে, কাছে, তরে, পানে ইত্যাদি। বিদেশি, যেহেতু বাংলা শব্দভাণ্ডারে বহু বিদেশি শব্দ গৃহীত হয়েছে, তাই বহু বিদেশি অনুসর্গ এসেছে, যেমন দরুন, বরাবর, বাবদ, বনাম ইত্যাদি। আবার অনুসর্গের কতগুলি গঠনগত শ্রেণী বিভাগ আছে। এক হচ্ছে শব্দজাত শ্রেণী অনুসর্গ, আরেকটি হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। যেসব অব্যয় শব্দ অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয় সেগুলোকেই আমরা শব্দজাত অনুসর্গ বলি, যেমন কর্তৃক, সহকারে, দরুন, ভিতর, বাহির ইত্যাদি। আবার যেসব অনুসর্গ ধাতু বা ক্রিয়াপদ থেকে উদ্ভূত তাকে আমরা ক্রিয়াজাত অনুসর্গ বলি, যেমন হইতে, চেয়ে, করিয়া, থাকিয়া, দিয়া ইত্যাদি। তাহলে এবার আমরা সরাসরি ঢুকে যাব বিভিন্ন প্রকার কারক সম্পর্কে আলোচনায়। আধুনিক বাংলায় আমরা মোট 6 প্রকার কারকের সন্ধান পাই: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। প্রথম আমরা আলোচনা করব কর্তৃকারক সম্পর্কে। বাক্যে যে ক্রিয়াটাকে সম্পাদন করে তিনি হচ্ছেন বাক্যের কর্তা, তাহলে সেই পদটির সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক হচ্ছে কর্তার সম্পর্ক, তাই সেই পদটিকে আমরা বলবো কর্তৃকারক। যদি আমরা একটু অন্যভাবে দেখি যে ক্রিয়াপদকে যদি আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেটি হচ্ছে কর্তৃকারক। যেমন একটি বাক্য হচ্ছে সচিন ব্যাট করছে, কে ব্যাট করছে? সচিন, তাহলে সচিন হচ্ছে কর্তৃকারক। রোনাল্ডোরা কাপ জিতেছে, কারা কাপ জিতেছে? রোনাল্ডোরা, তাহলে রোনাল্ডোরাও হচ্ছে কর্তৃকারক। এই কর্তৃকারকের আমরা অনেকগুলি উপবিভাগ করব। সেগুলির মধ্যে প্রথম হচ্ছে প্রযোজক কর্তা। যখন বাক্যে কর্তা নিজে কাজটি না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নিচ্ছেন তিনি হলেন প্রযোজক কর্তা। একটি বাক্য দেখি, মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, এক্ষেত্রে মা হচ্ছেন কর্তা, কিন্তু তিনি নিজে ভাত খাওয়ার কাজটি করছেন না, তিনি শিশুকে দিয়ে করাচ্ছেন। তাহলে মা এখানে নিজে করছেন না, তাই প্রযোজক কর্তা। শিশুকে দিয়ে কাজটি তিনি করিয়ে নিচ্ছেন, তাই শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা।
তাহলে বোঝা গেল প্রযোজক কর্তা হচ্ছে নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে করায়, আর প্রযোজ্য কর্তা হচ্ছে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নেয়। এরপর আসছি আমরা সমধাতুজ কর্তা। একটি বাক্য দিয়ে দেখি, মেলা মানুষকে মিলিয়ে দেয়। মেলা এবং মিলিয়ে এই উভয় শব্দই মিল ধাতু থেকে সৃষ্ট। এই জন্য মেলা হচ্ছে একটি কর্তা, বাক্যের কর্তা, কর্তৃকারক, এবং তার সঙ্গে ক্রিয়াপদ সম ধাতু থেকে সৃষ্ট, তাই সমধাতুজ কর্তা। কোনো কোনো বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার আলাদা আলাদা কর্তা থাকে। যেমন দেখো, অরুণ পাশ করলে মা মিষ্টি খাওয়াবে। অরুণ পাশ করলে অসমাপিকা ক্রিয়া, মা মিষ্টি খাওয়াবেন সেটি হচ্ছে সমাপিকা ক্রিয়া। করলের ক্রিয়াপদের কর্তা হচ্ছে অরুণ, তিনি হচ্ছেন নিরপেক্ষ কর্তা। তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা নিরপেক্ষ কর্তা বলছি। কোনো কোনো বাক্যে কর্তা আবার উহ্যও থাকে। যেমন, সবার নজর এড়িয়ে কখন যে চলে গেলে। এখানে বাক্যের কর্তা হলো তুমি, কিন্তু সেটি এখানে বলা নেই, উহ্য রয়েছে, তাই এখানে তুমি হলো উহ্যকর্তা। কর্মবাচ্য বা ভাববাচ্যে বিভক্তি বা অনুসর্গযুক্ত কর্তাকে আমরা আবার বলি অনুক্ত কর্তা। মহাশয়ের নিবাস কোথায়? মহাশয়ের ভাববাচ্যের ক্ষেত্রে। তোমার দ্বারা এ কাজ হবে না, কর্মবাচ্যে তোমার দ্বারা, এই ধরনের কর্তাকে আমরা বলছি অনুক্ত কর্তা। বাক্যে এরপরে যে কর্তা করব সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। বাক্যে যে ক্রিয়া দুই বা ততোধিক কর্তা যদি একে অপরের পরস্পরের বিরোধিতা করে তবে তাকে আমরা বলবো ব্যতিহার কর্তা। রাজায় রাজায় যুদ্ধ হয়, সাপে বিজিতে লড়াই লেগেছে, তার মানে বিপরীত বিরোধিতা পরস্পরের মধ্যে, তাই এটি হচ্ছে ব্যতিহার কর্তা। সহযোগী কর্তা। সহযোগী কর্তা হচ্ছে দুটি কর্তার মধ্যে যখন সহযোগিতার ভাব ফুটে ওঠে। মা বাবা একসঙ্গে বাজার করছেন, বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এখানে বাবা মা বাঘে গরু একে অপরকে সহযোগিতা করছে, তাই সহযোগী কর্তা। যখন কোনো যন্ত্র, উপায় বা উপকরণ কর্তা হিসেবে ব্যবহৃত হয়। ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভানে, সেখানে ঢেঁকি, এখনও সারেঙ্গিটা বাজছে, সারেঙ্গিটা, এই দুটোই হচ্ছে সাধন কর্তা। এরপর হচ্ছে বাক্যাংশ কর্তা। সমাপিকা ক্রিয়াবিহীন একটি অখণ্ড ভাব প্রকাশক বাক্যাংশ, মানে সমাপিকা ক্রিয়া থাকবে না, সেটি কর্তার মতো কাজ করে। জীবনে সৎপথে চলা অসম্ভব নয়। কি অসম্ভব নয়? জীবনে সৎপথে চলা। এই বাক্যাংশটির মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া নেই, এটি একটি বাক্যাংশ, এটা কর্তার মতো কাজ করছে, তাই বাক্যাংশ কর্তা। যদি কোনো একটি সম্পূর্ণ বাক্য অন্য বাক্যের কর্তা হিসেবে কাজ করে, যেমন গরুতে ঘাস খায় কে না জানে, কি কে না জানে, গরুতে ঘাস খায়, তাহলে এটি একটি সম্পূর্ণ বাক্য কর্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই উপবাক্যীয় কর্তা। আলংকারিক কর্তা। যখন কোনো অচেতন বস্তুতে আমরা চেতনা আরোপ করি, যেমন আকাশ আমায় শিক্ষা দিল, আকাশ একটি অচেতন বস্তু কিন্তু কল্পনায় একে সচেতন ধরে নেওয়া হলো, তাই এটি হচ্ছে আলংকারিক কর্তা। কর্ম কর্তৃবাচ্যের কর্তা। অনেক সময় বাক্যে কর্তার উল্লেখ থাকে না, তখন কর্মকে কর্তার মতো কাজ করতে হয়। যেমন বাঁশি বাজে, শাঁখ বাজে, কি বাজে? বাঁশি বাজে, শাঁখ বাজে, কর্মই কর্তার মতো কাজ করছে, সেই জন্য একে আমরা বলছি কর্ম কর্তৃবাচ্যের কর্তা। এরপর আমরা যে কারকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্মকারক। বাক্যের কর্তা যা করে বা যাকে আশ্রয় করে সেটি হচ্ছে কর্মকারক। ক্রিয়াপদকে যদি আমরা কি, কাকে, কাদের দিয়ে প্রশ্ন করি, যে উত্তর পাবো সেটি হচ্ছে কর্মকারক। যেমন এই কর্মকারক বিভিন্ন প্রকার। যেমন প্রথম হচ্ছে মুখ্য কর্ম, গৌণ কর্ম। যদি একটি বাক্য বলি, স্যার মনোজকে ব্যাকরণ পড়াচ্ছেন, কাকে পড়াচ্ছেন? মনোজকে। কি পড়াচ্ছেন? ব্যাকরণ। তাহলে এখানে একটি প্রাণীবাচক কর্ম, একটি অপ্রাণীবাচক কর্ম। এই রকম বাক্যের মধ্যে যদি দুটি কর্ম থাকে তাহলে যেটি অপ্রাণীবাচক জড় বস্তু সেটি মুখ্য কর্ম, আর যেটি প্রাণীবাচক বা সচেতন বস্তু সেটি হচ্ছে গৌণ কর্ম। তাহলে এই বাক্যের ক্ষেত্রে ব্যাকরণ হচ্ছে মুখ্য কর্ম আর মনোজ হচ্ছে গৌণ কর্ম। উদ্দেশ্য কর্ম আর বিধেয় কর্ম। কিছু ক্রিয়ার কর্ম পরিপূরক হিসেবে অন্য পদের ব্যবহার করতে হয়, এইকে পরিপূরক পদকে বলা হয় বিধেয় কর্ম, আর প্রধান কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম। একটি বাক্য দেখো, যদি আমি তাকে গুরু বলে স্বীকার করেছি, কি বলে স্বীকার করেছি? গুরু বলে, তাহলে এই গুরু হচ্ছে প্রধান কর্ম, আর তার পরিপূরক হচ্ছে আমি তাকে, তাহলে এটি হচ্ছে বিধেয় কর্ম। কর্ম সমধাতুজ কর্ম, যে কর্ম এবং ক্রিয়াপদটি একই ধাতু থেকে নিষ্পন্ন হয়। যেমন কত গান তো হলো গাওয়া, গান এবং গাওয়া দুটি গা এই ধাতু থেকে সৃষ্টি হয়েছে, তাহলে এই দুটি গান হলো সমধাতুজ কর্ম।
কোনো কোনো বাক্যে ক্রিয়া কর্ম উহ্য থাকে। যেমন দেখো, যদি বলি আমি লিখছি, কী লিখছি এখানে উল্লেখ নেই, কিন্তু কিছু তো আছে, তবে সেই কর্ম এখানে উহ্য, তাই এটি উহ্য কর্ম। কখনো কখনো আমরা উপবাক্যকে মানে সমাপিকা ক্রিয়াবিহীন বাক্যাংশকে বা কর্ম হিসেবে ব্যবহার করি। জলই জীবন, এ কথা সবাই জানে। কি সবাই জানে? জলই জীবন। জলই জীবন এই বাক্যাংশটির মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া নেই, তাহলে এটি একটি উপবাক্য এবং কর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই উপবাক্যীয় কর্ম। কর্মে বিপসা, কোনো কোনো বাক্যে কর্মপত্রের যদি পুনরাবৃত্তি ঘটে, বাড়ি বাড়ি যাও, জনে জনে ডেকে বলছি, তাহলে দুবার ব্যবহৃত হচ্ছে কর্মপত্রে, তাই কর্মে বিপসা। বাক্যাংশ কর্ম, যখন একটি সম্পূর্ণ বাক্য কর্ম হিসেবে ব্যবহৃত হয়। থেমে থেমে কথা বলা আমি পছন্দ করি না। আমি কি পছন্দ করি না? থেমে থেমে কথা বলা। আবার থেমে থেমে কথা বলা এটি একটি সম্পূর্ণ বাক্য। একটি সম্পূর্ণ বাক্য কর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এটি বাক্যাংশ কর্ম। এরপর আমরা যে কারকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে করণ কারক। বাক্যে কর্তা যার সাহায্যে কাজটি করে থাকেন সেটি হচ্ছে করণ কারক। বাক্যে কর্তা যার সাহায্যে ক্রিয়াটি সম্পাদন করে সেটি হচ্ছে করণ কারক। অনেকেই বাঁ হাত দিয়ে লেখে। কী দিয়ে লেখে? বাঁ হাত দিয়ে। এই করণ কারকেরও বিভিন্ন প্রকার আছে। যন্ত্রাত্মক করণ, যেমন বঁটিতে হাত কাটলো, টাকায় সব মেলে না, এগুলো ইন্দ্রিয়গ্রাহ্য উপকরণ। বঁটিতে, টাকায়, তাই এটি যন্ত্রাত্মককরণ। উপায়াত্মককরণ, যেমন ঘৃণায় তাকে বিদ্ধ করেছে, ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে পড়লো, তাহলে এগুলো ইন্দ্রিয়গ্রাহ্য নয়, কিন্তু এটা অনুভূতি, তাই একে আমরা বলছি উপায়াত্মককরণ। সমধাতুচকরণ, কি মায়ার বাঁধনে বেঁধেছ তুমি, বাঁধনে বেঁধেছ, তাহলে এই দুটি ক্রিয়াপদটি বেঁধেছ এবং করণ বাঁধনে, সেটি দুটোই বাঁধ এই ধাতু থেকে সৃষ্ট, তাই সমধাতুজকরণ। কালজ্ঞাপককরণ, সময় বা কাল প্রকাশ করে। দুদিনেই সব কাজ মিটে গেল, দুদিনে দ্বারাই সব কাজ মিটে গেল, তাহলে এটি সময়কে প্রকাশ করছে, তাই এটি কালজ্ঞাপককরণ। হেতুময়করণ, যখন কোনো কারণ নির্দিষ্ট হয়। খুশিতে ভরে গেল মন প্রাণ, কিসের জন্য মন প্রাণ ভরে গেল? খুশিতে, খুশির দ্বারা, তাহলে এটা একটা কারণ, হেতু, তাই করণ কারক, তাই হেতুময়করণ। লক্ষণ সূচককরণ, কোনো লক্ষণ বা উপলক্ষ যদি থাকে। পৈতায় বামন চিনি, পৈতার দ্বারা আমি বামন চিনি, পৈতাটা হচ্ছে লক্ষণ বা উপলক্ষ, সেটা দিয়ে আমি বামন চিনি, তাই এটাকে আমরা বলবো লক্ষণ সূচককরণ। করণ কারক যখন পরপর দুবার ব্যবহৃত হয় তাকে আমরা বলবো করণে বিপসা। মেঘে মেঘে বেলা হলো, মেঘের দ্বারা বেলা হলো, মেঘের দ্বারা বেলা হলো, তাহলে এটা করণ কারক, দুবার ব্যবহৃত হয়েছে, তাই এটি করণে বিপসা আমরা বলবো। আরেকটি করণ কারকের সঙ্গে আমরা আরেকটা খুব ছোট্ট একটি কারক আলোচনা করব, সেটি হচ্ছে নিমিত্ত কারক। যখন কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর জন্য বা নিমিত্ত বাক্যে কর্তা কোনো কাজ করে থাকেন। আমি লেখাপড়ার জন্য কলকাতায় এসেছি। কিসের জন্য এসেছি? লেখাপড়ার জন্য। এই অনুসর্গটির দ্বারা আমরা নিমিত্ত সম্পর্কটাকে পরিষ্কার করলাম। সকলে আমরা সকলের তরে দ্বারা আমরা নিমিত্ত সম্পর্ককে প্রকাশ করলাম। যে কোনো কারণের উদ্দেশ্যে, কোনো কিছুর জন্য যখন কর্তা কাজটি করে থাকেন তখন সেটা নিমিত্তকারক হয়ে থাকে। এবার এখান থেকে আমাদের একটু আলোচনা করতে হবে, যেহেতু তোমাদের সব কিছু ছোটো প্রশ্ন হিসেবেই ব্যাকরণ থেকে আসে, তাহলে খুব খুঁটিয়ে তোমরা লাইন বাই লাইন পড়বে। যেমন কারকের ব্যুৎপত্তি, বিভক্তির ব্যুৎপত্তি, অর্থ, ইংরেজি প্রতিশব্দ, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। নির্দেশকটা কোন অর্থে, কি অর্থে আমরা ব্যবহার করছি সেগুলো একটুখানি মনে রাখতে হবে। হয়তো কোনো একটা উদাহরণ তোমাদের থেকে চাওয়া হতে পারে, অথবা কোনো একটি উদাহরণ দিয়ে বলা হতে পারে এখানে নির্দেশক বা নির্দেশকটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। অনুসর্গের বৈশিষ্ট্য আমরা খুব ভালো করে মনে রাখবো, একটি বা দুটি চাওয়া হতে পারে। অনুসর্গের উৎসগত, গঠনগত শ্রেণীবিভাগ মনে রাখতে হবে, তোমাদের কাছ থেকে উদাহরণ চাওয়া হতে পারে বা কোনো উদাহরণ দিয়ে সেটা বলা হতে পারে। এছাড়া ধরো কর্তা, কর্ম, করণ, এগুলোর ক্ষেত্রে যে উপবিভাগগুলো আমরা করলাম সেগুলোর উদাহরণ চাওয়া যেতে পারে, অথবা কাকে বলে চাওয়া যেতে পারে, অথবা কোনো একটা বাক্য দিয়ে এখানে কোন কারক, সম্পর্ক এবং বিভক্তি চিহ্ন এটা চাইতে পারে।
তাহলে আশা করব তোমরা একটু ভালো করে এই ছুটির মধ্যে ভালো করে তোমরা পড়লে পরে তাহলে তোমাদের পক্ষে অসুবিধা হবে না। যখন আমরা স্কুলে আবার ফেরত যাব তখন যদি তোমাদের কোনো বিষয়ে কোনো সমস্যা হয় তখন তোমরা আমাদেরকে জানালে আমরা সেই বিষয়গুলো আরও পরিষ্কারভাবে আলোচনা করে দেবো। তোমরা অনুশীলনীগুলো থেকে করবে, আর যে কারকগুলো তোমাদের বইতে দেওয়া রয়েছে সেগুলোও তোমরা খুব সুন্দরভাবে আলোচনা করো বা পড়ো, তাহলে ওখান থেকেও তোমরা একটা ধারণা পেয়ে যেতে পারো।